এ খুশির দিন মোদের, এ খুশির দিন, শত দুঃখ বেদনা বাজে নব আনন্দের বিন, এ খুশির দিন। নমস্কার। শান্তিপুর অন্বেষণ আয়োজিত আন্তর্জাতিক অনলাইন নাট্যোৎসবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই 15 দিন ব্যাপী নাট্যোৎসবের 12তম দিন। এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে দাঁড়িয়েও শান্তিপুর অন্বেষণের এই মহতী উদ্যোগকে আমার স্যালিউট। বিগত দিনগুলির মতো আজকেও আমাদের সাথে জুড়বেন বহু নাট্যবন্ধুরা। আমাদের প্রথম দর্শনে আছে সেমিনার, বিষয় দীপক মুখোপাধ্যায় ও থিয়েটার, বক্তা শ্রী অরুণ মুখোপাধ্যায়। আমাদের দ্বিতীয় দর্শনে আছে দুটি নাটক। প্রথম নাটক আপনারা দেখবেন অজান্তে, প্রযোজনা মৃদঙ্গম খড়গপুর, নির্দেশনা সিদ্ধার্থ ক্যামেলিয়া। দ্বিতীয় দর্শনে আপনারা যে নাটকটি দেখতে পাবেন সেটি আমাদের আজকের শেষ নাটক, পুতুল নাটক সাহেব বাগানের সুন্দরী, প্রযোজনা কলকাতা ডলস থিয়েটার, নির্দেশনা সুদীপ্ত গুপ্ত। বিগত দিনগুলির মতো আগামী দিনেও আপনারা শান্তিপুর অন্বেষণের এই উদ্যোগের পাশে থাকুন, থিয়েটারে থাকুন। সবাই ভালো থাকুন। নমস্কার। দীপক মুখোপাধ্যায় সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, আমার থিয়েটার জীবনে সব থেকে বেশি দিন সরাসরি ভাবে আমার সঙ্গে যুক্ত ছিল দীপক। তার সঙ্গে আরো কয়েকজন মানুষ ছিলেন, কিন্তু নাটকের যেটা ক্রিয়েটিভ দিক, সৃষ্টিশীল দিক, সেই কাজে আর কয়েকজনের সঙ্গে দীপক আমার সেই গোড়ার থেকে একদম আমার নাট্য জীবনের শুরুর থেকেই আমার সঙ্গে যুক্ত ছিল। বাকি চেতনা হওয়ার পরও আরো অনেক মানুষ আমাকে সাহায্য করেছেন, আমার পাশে থেকেছেন। কিন্তু দীপক তারও আগের থেকে, আমি যখন হাওড়া জেলার শিবপুরে, যেখানে আমি জন্ম হয়েছে, যেখানে আমি বড় হয়েছি, সেখানে শিবপুর গণনাট্য সংঘের সঙ্গে যখন আমি যুক্ত হলাম, তখন থেকেই দীপকের সঙ্গে আমার যোগাযোগ। সে বলতে গেলে 60s, তার মানে 50 পার হয়ে গেছে ওর সঙ্গে আমার যোগাযোগ। তো দীপককে এতদিন ধরে দেখলাম, অনেকের অনেক বদলও দেখলাম। দীপক নিজেকে সমৃদ্ধ করেছে, নিজেকে যোগ্য করেছে, কিন্তু দীপকের চালচলন বা দীপকের মানে কাজের ধরন থেকে আরম্ভ করে কোথায় খুব একটা বড় বদল বলতে আমরা যেটা বুঝি, একটু নামধাম হয়ে গেলে যেটা হয়, একটু দেখনদারি, একটু নিজেকে প্রকাশ করার চেষ্টা করা। দীপকের মধ্যে ওইটা একদম নীল, শূন্য, ওইটা একদম ছিলই না। দীপক শুধু আমার সঙ্গে তো কাজ করেছে এমন নয়, আমার সঙ্গে টানা কাজ করেছে যেমন, তার সঙ্গে আরো অনেক দলের হয়ে ও আলোর কাজ করেছে। তার মধ্যে বিশেষ করে বলবো কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের কথা। সেখানেও দীপককে খুব শ্রদ্ধা সম্মানের সঙ্গে গ্রহণ করে দীপকের সঙ্গে কাজ করেছে, এবং দীপক সেখানে সবটা ঢেলেও দিয়েছে। দীপক সম্পর্কে আলাদা করে বলতে গেলে যেটা বলতে হয়, দীপককে দেখে বোঝা মুশকিল ছিল, কারণ কখনই ও সেই মানে পোশাক থেকে আরম্ভ করে সবেতেই একদম যেন অতি সাধারণ এবং ভিড়ের মধ্যে
লুকিয়ে থাকা মানুষ। আর কাজের ক্ষেত্রে ঠিক উল্টো। কাজের ক্ষেত্রে উল্টো এই কারণে, দীপককে সবাই চেনে আলোর জন্যে। আলো নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা দীপক করেছে। আধুনিক আলোর কোথায় বিদেশে কোনো নতুন আলো আসছে কিনা, কি ধরনের আলো নতুন প্রয়োগ হচ্ছে, এ ব্যাপারে দীপক খুব তৎপর ছিল এবং পড়াশোনাও নিয়মিত করত। যেটা আমার মনে হয় অনেকেই করে না বা করার দরকার মনে করে না। কাজের মধ্যে থাকলেই হয়ে যায়। কাজের মধ্যে একটা অভিজ্ঞতা তো হয়, অবশ্যই হয়, বেশিরভাগটাই হয় কাজের মধ্যে। কিন্তু দীপক, আরেকটা দীপকের ইন্টারেস্ট ছিল আমি জানি, ফিল্ম সোসাইটির আন্দোলন যখন এখানে আমাদের মানে সবে শুরু হয়েছে এবং বিখ্যাত মানুষেরা তার সঙ্গে যুক্ত হচ্ছেন, দীপক সেই ফিল্ম সোসাইটির আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এবং হাওড়া জেলাতে ও তাদের একটা শাখা তৈরি করে নিয়মিত ছবি দেখানো, ভালো ছবি দেখানো, এগুলো করতো আমি জানি। আর তো দীপক কোনোদিন চাকরি করার কথা ভাবেও নি। আর এইভাবে চালিয়ে গেল মানুষটা, এবং নিজেকে একদম অন্তরালে রেখে। আমি দীপককে কি বলবো, যাকে বলে হায়ারে চিনি, যাকে বলে না, চিনি এই কারণে, ধরো আমাদের আহ, মফস্বলে কোনো শো হচ্ছে, কোনো কল শো, আমন্ত্রিত অভিনয়, সেখানে পরিচালকের অনেকগুলো দায়িত্ব থাকে এবং পরিচালকের দায়িত্বের সঙ্গে পরিশ্রম এবং সেই কাজে লেপ্টে থাকা। দীপক থাকার ফলে আমাকে সেসব কোনোদিন খুব একটা চিন্তা করতে হয়নি। ধরো একটা নতুন জায়গায় শো করতে যাচ্ছি, সেখানে যে নাটকটা হবে তার মাইক্রোফোন কিরকম অ্যারেঞ্জমেন্ট হবে, আলোর ব্যাপারে তো ছেড়েই দিলাম। আলো তো সে যা এখান থেকে নিয়ে যাওয়ার, আলো নিয়ে যাওয়া বা ওখান থেকে সংগ্রহ করা, কিভাবে কি করতে হবে, আমাকে বিন্দুমাত্র ও নিয়ে মাথা ঘামাতে হতো না। ও তো পরিকল্পনা করতো এবং নাট্য আমাদের প্রতিদিন শোয়েতে নিজে থাকতো, নিজে হ্যান্ডেল করতো। এই কাজটা করা ছাড়াও দীপক আর যে কাজগুলো করতো, যেগুলো হয় দলের সম্পাদক কিংবা কোনো অন্য কোনো স্টেজ ম্যানেজার তার করার কথা, আসলে আমাদের কোনো স্টেজ ম্যানেজার ছিল না। আমরা কোনো স্টেজ ম্যানেজার নিযুক্ত করার কথা ভাবিনি। কেন? দুজন মানুষ ছিলেন, এক সুবিমল রায়, তিনি অনেকদিন ধরে গত হয়েছেন, তিনি সভাপতি ছিলেন আমাদের, আর দীপক। এছাড়াও আরো অনেকেই ছিলেন, যেমন কল্যাণ চক্রবর্তী ছিল, সেই সময় বলছি, পরবর্তীকালে আরো অনেকে এসছে। কিন্তু দীপকের যে প্রযোজনার সেই শুরুর আগের থেকে সকাল থেকে যাওয়া, সেখানকার সব অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা দেখা, মাইক্রোফোনটা কোথাও ঝোলানো হবে দেখা, আলোর সমস্ত, আমাকে বিন্দুমাত্র কোনোদিন ওই নিয়ে ব্যতিব্যস্ত হতে হয়নি। হয়তো আমি গিয়ে একটু জাস্ট দেখে নিলাম, দেখে নিয়েও মানে এতটাই দায়িত্ববান ছিল যে আমাকে খুব একটা কোথাও কিছু মাথা ঘোরাতে হয়নি। পরে থেকে আমি আর দেখতামও না। তো এই কাজগুলো করতে বলে দীপক এইভাবে জড়িয়েছিল আমাদের সঙ্গে। একেবারে শেষের দিকে শরীরের কারণে বা অন্য কোনো ব্যস্ততার কারণে দীপকের সঙ্গে নিয়মিত যে যোগাযোগটা, সেটা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের নাটকের সেই পুতুল নাচ অব্দি, পুতুল নাচ কেন, তারপরে নির্ণয় বলে যে নাটকটা আমরা করলাম, সেই নাটকটার নির্ণয়টা অবশ্য নির্ণয় বলে আরেকটি দলও অভিনয় করেছে, সঙ্গীতা পাল তার পরিচালনা করেছে। সেই দলের পরিচালক আর কি, নাটকটা আমি পরিচালনা করেছি। সেখানেও দীপককে খালি নাটকে একটা আলোচনা করে বুঝিয়ে দিত। নাটকটা পড়ার পরে একদিন বসে আলোচনা হতো, খুব গ্রসলি ডিটেইল প্ল্যানিং থেকে আরম্ভ করে সবকিছু দীপকই করতো। আর মানুষ হিসেবে দীপকের ক্ষমতা কতটা, সেটা আমরা বুঝতে পারতাম। যেমন মফস্বলের কথাটা বললাম, তেমনি বিদেশে যখন গেছি, আমরা কয়েকবারই তো বিদেশে গেছি। বিদেশের আগে আগে আমাদের স্বদেশের কথাটা বলে নিই।
মফস্বলে আমরা শো করতে যাওয়া, আর দিল্লি, বোম্বে, মানে হেন ব্যাঙ্গালোর, মানে আমাদের দেশের হেন কোনো শহর নেই তো আমরা শো করতে গেছি। সেখানেও ধরো বাইরে শো করতে যাওয়া মানে তার অনেক হ্যাপা, সেই সমস্ত হ্যাপা। এবং দীপক আমার মনে হয় দু একজন মানে কি বলবো চ্যানেল তৈরি করে নিয়েছিল, যারা ঠিক দীপককে বুঝতো এবং দীপককে আমাকে এইসব জায়গায় গিয়ে তাদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা, তাদের টেকনিশিয়ানের সঙ্গে কথা বলা, সব দীপক সেরে নিত। আমাকে খুব রেয়ার হয়তো কখনো কোনো একটা জিনিস নেই, তার বিকল্প করতে হবে, আমার সঙ্গে একটু আলোচনা করে নিল। আর বিদেশে গিয়ে সবথেকে যেটা, বিদেশি ভাষার একটা ব্যাপার আছে। ধরো আমরা আমেরিকায় তো গেছি, অনেক 12টা শহরে শো করেছি, জগন্নাথ মারিচ, তারপরে উম, পরবর্তীকালে আমরা ফ্রান্সে বুর্গো বলে একটা শহরে গেছি, সেখানে আবার সবাই বেশিরভাগই ইংরেজি বোঝে না। তারপরে নরওয়েতে গেছি ইপসেনের উৎসবে, লন্ডনে গেছি। লন্ডনে গিয়ে মানে এমন তারা ব্যবস্থাপনা করেছে, ছোট্ট হল, আলোর যথাযথ নেই, এবং তখন যে ইনোভেশনটা করতে হবে সেটার জন্যও দীপক আমাকে কোনোদিন খুব একটা কি বলবো, খুব সামান্য দরকার হলে পরামর্শ করেছে, কিন্তু নিজেই সামলে নিয়েছে। এই সামলে নেওয়াটা মানে নিয়েছে মানে নাকি সঠিকভাবে নিতে পারতো বলেই তো তাকে বিশ্বাস করা গেছে। মানে ওইটা করতে গেলে একটা নাটকের যে রিহার্সাল থেকে শুরু করে তার যে প্রযোজনা অবধি, তার তারপরের অভিনয়গুলো সমস্ত অবধি, সমস্ত ব্যাপারটা একবার দীপক তন্ন তন্ন করে বুঝে নিতে চাইতো। মানে আমার মনে হয় স্ক্রিপ্টের ডিরেক্টর যত না স্ক্রিপ্টের তন্ন তন্ন করে বুঝে নিতে চাইতো এবং নিজে অপারেট করতো। আমাদের প্রযোজনায় দীপক নিজে অপারেট করতো একেবারে পরের দিকে, মানে শেষের দিকে যখন শরীর স্বাস্থ্যের কারণে হয়তো, তাও সবসময় বসে থাকতো। তো দীপককে পাওয়াটা আমার মনে হয় যে আমাদের যে কোনো দলের পক্ষে, আমার পক্ষে একটা মানে কি বলবো, ঠিক ঠিক কি বললে যথার্থ বলা হয় না, এখন মনে পড়ছে না, আমার বুঝতে পারছি না। আশীর্বাদ কথাটা বলবো না, বলবো খুব ভাগ্যের কথা। আর আর দীপকের অন্যান্য গুণগণের কথা বলি। নাটকের একটা নাটকের স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে যতগুলো কাজ আছে নাটকে, মঞ্চ মঞ্চের ব্যাপারেও সুবিমল বাবু যতদিন ছিলেন তিনি সমস্তটাই তিনি দেখতেন। মঞ্চ, আলো, দুটো প্রধান। আর একটা হচ্ছে মিউজিক, পোশাক আশাক। পোশাক আশাকের ব্যাপারেও আমি পরবর্তীকালে অবশ্য চেতনাতে সঙ্গীতা ও পোশাক আশাকের গোটা গোটা দায়িত্বই দেখতো, এবং ও প্রযোজনার কিছু অংশে ঢুকে পড়তো। দীপকের খুব মানে সঙ্গে খুব ভালো র্যাপো ছিল, খুব ভালো যোগাযোগ ছিল, বোঝা যেত। মানে এই কাজগুলো যে হচ্ছে, কাজ না হলেই তো তখন ডিরেক্টরকে ভীষণ কি বলবো অসুবিধে পড়তে হয়, প্রবলেমে পড়তে হয়। অনেকগুলো দিক আমার চেতনার পরের দিকে অনেকগুলো দিক ও সামলাতো, সঙ্গীতা সামলাতো। দীপকের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং ওরকমই ছিল। তা আমার কথা হচ্ছে যে বিদেশের কথা যেটা বলছিলাম, বিদেশে ধরো নরওয়েতে যে যে জায়গাটা শো করলাম একটা হল ঘর, জাস্ট স্টেজ মেজ কিছু নেই, এবং তাদের ইলাবোরেট লাইটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দীপক গেল, আমি নরওয়েতে আমি আগে একবার গিয়েছিলাম, ওরা সেট টেট নিয়ে একটু বুঝতে পারছিল না, এঁকে পাঠাচ্ছিলাম, এ করছিলাম, কিছুতেই বুঝতে পারছি না, বললাম চলে আসো, আমরা সব খরচা দেবো। মানে ওটা আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু আমি চলে গেলাম। কি ওইসব দেখে দেখে ভাবলাম যে আমি আর কোয়ারি করিনি কি আলো আছে দেখি, কারণ আমি জানি দীপক আছে, দীপক আসবে, ও সামলে নেবে। এবং সামলে নেওয়া মানে কি, ওখানকার সব টেকনিশিয়ান বলো, ওদের যে স্টেজ ম্যানেজার বা লাইটের ইনচার্জ তারা বলো, তারা মানে তাদের সঙ্গে এমন অদ্ভুত বন্ধুত্ব তৈরি করতো, ওই ভাষার ব্যবধান ট্যাবধান ছাড়িয়েও। এবং
এক একটা হলে আমরা ভালো হল যেগুলো পেয়েছি খুব, এখানে বিলাবরেট মানে elaborate লাইট অ্যারেঞ্জমেন্ট, শয়ে শয়ে লাইট। জগন্নাথ নাটকে ওখানে অটোয়া শহরে, কানাডার একটা হুম। অটোয়া শহরের দীপক, সে কতগুলো কালো যে কাজে ভরে আমি পেয়েছি সুযোগ একটা, আর সকাল থেকে হল হুম। আমি আছি। জগন্নাথের এখানকার যে লাইটিং স্কিম, সেই মূল স্কিম থেকে রেখেও আর অনেকগুলো আলো ছোট ছোট ব্যাপার সে করেছিল, সেটা আমি তো আর হলে বসে দেখতে পারিনি, হুম। কিন্তু আন্দাজ করা যায়। মানে এখানে কাজ করতে করতে তার যত আলো সম্পর্কে জ্ঞান বেড়েছে, আরো কিছু নতুন কিছু করার ইচ্ছে জেগেছে, সে সেই সুযোগও সে এখানে পায়নি। বিদেশে গিয়ে আমরা বুঝতে পারলাম যে তার মানে আরো আলোর এতটা বিস্তৃতি ঘটা সম্ভব। হুম। বুঝতে পারছো ব্যাপারটা? হুম। হুম। এক একটা ছোট স্পটে অভিনয়, জগন্নাথ তো ভীষণ মনে হচ্ছে এখানে একটু ওখানে একটু এই হচ্ছে হচ্ছে হচ্ছে, সেখানে আমরা এখানে একটা স্পট দিয়ে হয়তো ম্যানেজ করি, হুম। দীপক সেখানে আলোর একটা ভ্যারাইটি আনার জন্য, আরেকটু কালারফুল করার জন্য, নাটকের সঙ্গে সঙ্গতি রেখে, শুধু আলোর খেলা নয় তো। হুম। তো ওটা এত ভীষণ বুঝতো, এবং খুব হয়তো সামান্য কোনো একটা ব্যাপারে না, দীপক এইটা ঠিক লাগছে না, এটা এটা ওই তাহলে দেখি ওটা করে, এটা করে, এই ব্যাপারটা ছিল এরকম। তার জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে একটা প্রযোজনা, অ্যাক্টিং থেকে শুরু করে যতগুলো এলিমেন্ট আছে, এই সব এলিমেন্টই কিন্তু আমি খুব চেষ্টা করে কাজ করতে করতে শিখেছি, এবং হাতে ধরে শেখায়নি, হুম। শিখেছি এবং আমি প্রয়োগও করেছি। একটা নাটকের নাটকটা লেখা, ডিরেকশন দেওয়া, অভিনয় করা, হ্যাঁ, ওই তো বললাম, পরের দিকে তো প্রথম দিকে পোশাক টাশাকও আমাকে সবই করতে হতো, কিন্তু সঙ্গীতা চেতনায় আসার পর ওই দিকটাও এবং প্রযোজনেরও অনেকটা হেল্প সে করতো। এই দীপকের সঙ্গে নামটা এসেই পড়ছে আর কি। তো কথাটা হচ্ছে যে আরো কল্যাণ চক্রবর্তী ছিল, সে আবার মিউজিক আমাদের আগে বাইরের লোক আনতে আনতে হতো, হুম। বাইরে থেকে যেরকম সব দল করে আর হুম। কি। তার যন্ত্রপাতিও বটে, চালাবার লোক। কিন্তু আমাদের দলে কল্যাণ চক্রবর্তী, সেও মারা গেছে কিছুকাল আগে, কিছুদিন আগে, সে শিখে নিল। ফলে ওদিকে আমাদের ইউনিটটা একদম টোটালি, কি বলবো, একবারে সেলফ কমপ্লিট ইউনিট। এটা কত বড় সুবিধা একটা দলের। হুম। তো ওই আমি যেটা বলছিলাম যে সব আমি শিখেছি, কল্যাণ তো একটু পরের দিক থেকে শিখে শিখে এ করেছে, দীপক তো প্রথম থেকে থেকেছে। ফলে আলোটাই আমি সব থেকে কম শিখেছি। থিয়েটারে একদম যাকে বলে প্র্যাকটিক্যাল লেসন, হাতে কলমে শেখা, ওই আলোটাই আমি কম শিখেছি। শিখেছি মানে শেখার সুযোগ হয়নি। হুম। দীপক এসে, এটা মানে বাড়িয়ে বলা নয়, একদম মানে খাঁটি কথাটা বলছি, এই যে ওইটা আমার শেখা হয়ে ওঠেনি। এখনো তো আলো করতে গেলে মানে এমনিতে তো এতদিন থিয়েটার করছি, হুম। বেসিক কতগুলো ব্যাপার তো জানা আছে ঠিকই, কিন্তু আলোর যে নানা আলো দিয়েও যে সৃষ্টি করা যায়, মুহূর্ত সৃষ্টি করা যায়, এইসব দীপক এক্সপেরিমেন্ট করেছে, এবং কস্টলি এক্সপেরিমেন্ট নয়। যেমন আলো এনে কেউ কেউ করেন, আমি তাদের হুম। কস্টলি এক্সপেরিমেন্ট দরকার আছে, যারা করেন তারা করেন, কিন্তু অল্প আয়োজনে তার মধ্যে কতখানি সৃষ্টিশীল করা যায়। সে মানে দিবারাত্রির কাব্যতে একটা আলো করেছিল, অবাক কাণ্ড। সেটা মানে সমুদ্রের ধারে বসে নায়ক নায়িকা তারা কথা বলছে বালির ওপর বসে, তার যে ওপেন আকাশ এবং সমুদ্র, সেই তার সূর্যের আলোটা এসে পড়ছে এবং তারা বসে কথা বলছে, মানে গনগনে আলো যাকে বলে, সেটা বাম ভালো করিয়ে একটা তলায় পেতে দীপক যে আলো করলো, এ অসাধারণ। তারপর তিস্তা পারের বৃত্তান্ততে গ্রহণ গ্রহণ হয়েছে, গ্রহণ হলে সূর্যগ্রহণের সমস্ত তো প্রায় ডার্ক হয়ে যায়, হুম। সেই আলোটা দীপক করলো এবং সেখানে বাঘারু মানে মেইন চরিত্র অভিনয় করলো, মানে অত্যন্ত ইনোভেটিভ। কিন্তু আমি বলবো দীপক সেই সুযোগ পায়নি, আরো সুযোগ পেলে দীপক আরো ইনোভেট করতো, কারণ মডার্ন যে ডেভেলপমেন্ট হচ্ছে হুম। সে সম্পর্কে সে লন্ডনে যখন আমরা গেলাম শো করতে, ওখানে গিয়েও বই খুঁজছে আলোর কোনো নতুন বই পাওয়া যায় কিনা,
বইয়ের দোকানে গিয়ে আমি একদিন দেখলাম দীপক কি বইয়ের দোকানে কি করছো? বলে "এই দেখছি আরো দেখি যে একটা বই যদি পাওয়া যায় এই।" তার মানে শেখা, নিজেকে উন্নত করা, এই চেষ্টাটা কিন্তু দীপককে দেখলে বোঝার কোনো উপায় নেই, দেখলে বোঝার কোনো উপায় ছিল না। এবং কোনো জায়গায় দীপকের খুব চিৎকার করে রেগে কোনো ধরো আয়োজক সংস্থার সঙ্গে ঝগড়া হচ্ছে বা কোনো ব্যাপার নিয়ে হচ্ছে, অদ্ভুত ভাবে ও সমস্ত কিছু ম্যানেজ করতো। মানে জানি না কি মন্ত্রী, আমরা অনেক সময় রেগে রেগে গেছি, সব জায়গায় ব্যবস্থাপনা তো সমান হয় না, উল্টো পাল্টা হয়ই। তো দীপক এই এতগুলো কাজ, সেই আলোর কাজ সামলে, মঞ্চের ওই মাইক্রোফোন ইত্যাদি সামলে দীপক করতো, কোথাও কোনো বোঝাবার উপায় নেই, কোনো চেঁচামেচি নেই, কোনো তর্ক বিতর্ক নেই। এবং দীপকের নিজের যেটা মত, সেটাও কখনো চিৎকার করে, ধমকে, রেগে গিয়ে বা অভিমান করে ওইসবে না। ও নিজের যেটা করবার সেটা যে করবেই। যতটুকু আয়োজন আমরা করতে পেরেছি এখানে, আলোর আয়োজন আমরা বলবো, আমাদের বিদেশে আলোর যে প্রক্ষেপণের যে ব্যবস্থা, তার তুলনায় আমাদের ধরো আর কিভাবে আমাদের শো হয়। একাডেমিতে দুপুরে একটা শো, সন্ধ্যেবেলা একটা শো। আরে যারা সন্ধ্যেবেলা শো করছে তারা 2 ঘন্টাও সময় পাচ্ছে না। আর ওটা লাগাবেই বা কখন, ফেলবেই বা কখন, দেখেই বা নেবে কখন? বুঝতে পারছো না? ওদের তুলনা করে কোনো লাভ নেই। কিন্তু দীপক ওখানে চুটিয়ে যেখানে যেখানে পেয়েছে আর কি, সেখানে এক্সপেরিমেন্ট ওর মধ্যেই করে নিয়েছে। এইটা আমি লক্ষ্য করেছিলাম অটোয়াতে, এবং দীপককে বলেওছিলাম। এতটা রক্ত থাকতো নাটকটা যে ওগুলো করার তার মানে সামর্থ্য যেমন ছিল, সাহসও ছিল। আর এছাড়াও আমি বলছি, দীপকের খুবই পড়াশোনা করতো, শুধু আলোর নিয়ে নয়, সাহিত্য, নাটক, তারপরে বিদেশে যে সমস্ত নতুন নতুন নাট্যকার এক্সপেরিমেন্ট করছেন তাদের সম্পর্কে জানা। দীপককে জিজ্ঞেস করো, দীপক কিছু না কিছু বলবেই, মানে জানা থাকতো তার। সবকিছুতে একটা জ্ঞান। সবকিছু জ্ঞান না হলে তো হয় না জিনিসটা, না? সব থেকে একটা আহরণ করার চেষ্টা করা, এইটা দীপকের মানে কি বলবো, অথচ বোঝবার কোনো উপায় নেই। পোশাকে আশাকে বুঝতে পারবে না, খুব সাধারণ ভাবে থাকতেন। সাধারণ মানে কি, হ্যাঁ, দাড়ি কেমন হলো, হলো কি না হলো, হয়ে গেল। এবার শরীর খারাপ হওয়ার পরও সে আমার ওই যে এই নাটকটা করলাম ব্রেস্টে, ওই মিনারভার হয়ে, গভর্নমেন্টের হয়ে, মিনারভার হয়ে, মিনারভার ছাত্রছাত্রীদের নিয়ে করলাম। ব্রেস্টের ককেশের চক সার্কেল, হরিণমন্ডি, ওই দীপক যখনই পেরেছে এসে বসে দু একটা কথা দীপক বললাম, দীপক ওই কোন থেকে ওঠে ব্যাপারটা, আগুনটা কি করে করবে বলো তো? আচ্ছা আমি দেখছি। তারপর দেখালে এটা হবে, না এটাও ঠিক লাগছে না, তাহলে দাঁড়া আমি একটু একটু ভাবি। মানে থেমে থাকার জায়গা নেই। অভিনয়ও যেরকম একটা নাটকে, আমি তো অনেকবার অভিনয় করেছি জগন্নাথের, অভিনয় যেমন বদলে বদলে যায়, স্কিমিংও বদলে বদলে যাওয়ার দরকার থাকে, প্রয়োজন থাকে। টেপ করা মিউজিকে আমরা ওটা করতে পারি না, কেননা একবার টেপ হয়ে গেলে সে তো আর, তাতে অনেক সময় সংঘাতও বাঁধে। মানে ধরো অভিনয়টা এতটা বদলে গেছে, অভিনয়ের তার সঙ্গে মিলিয়ে যে মিউজিক্যাল ছিল সেটা যাচ্ছে না, খাপ খাচ্ছে না। হ্যাঁ, কিন্তু কিছু উপায় নেই। হয় যে আমরা এই পার্টটা অনেকটা মিউজিক করার সময় ওটা খেয়াল রাখতে হবে। একটা একটা গ্রস যেন একটা ব্যাপার থাকে, একেবারে ডেলিকেট অ্যাক্টিং এর সঙ্গে মিলিয়ে মিলিয়ে যদি মিউজিক করতে যাও, সেই অ্যাক্টিং তো রোজ একরকম হয় না, না সম্ভব নয়, সম্ভব না। আলোতে করা সম্ভব, কিন্তু আলোতেও যে মেইন যে স্কিমিং, দীপকের ভাই মুখস্থ থাকতো, মানে সে অসম্ভব স্মৃতি শক্তির জোর ছিল। দীপককে যে আমরা অভিনয়ও করিয়েছি, মানে একাধারে সবকিছু। না অভিনয় করেছি মানে কি, অভিনয় ওই যেমন বর্দুতে যে আমরা গেলাম ফ্রান্সে, সেখানে একটা 90 সিটার, 90 জন দর্শক ধরে এরকম একটা হল। সেই হলটা যারা আমাদের নিয়ে গিয়েছিল তা সেই দলেরই হল, নিজস্ব হল। আর সেই দলের হলের লাগোয়া একটা কাফে আছে, সেখানে যারা দেখবে আগে এসে বসে কফি খায় বা কি বলে ওখানকার বিখ্যাত আমাদের ওয়াইন,
পড়তো হচ্ছে একদম খাস ওয়াইনের জায়গা, আচ্ছা। খেয়ে টেয়ে নাটক দেখতে ঢুকবে আর কি। হুম। তা আমাদের বাড়ির সংবাদ হচ্ছে আমরা ওখানে, আমি মেকআপ টেকআপ নিয়ে ওখানে চলে আসতাম, কাঁপেতে একটু ঘুরে টুরে যেতাম। হুম। সেখানে দীপক লাইটের হলের একদম পেছন দিকে একটা ছোট্ট স্পেস, সেখানে থেকে লাইট অপারেট করতে হতো, দেখতে পেত সবটা। হুম। ওইখানে মানিক সংবাদে একটা রোল আছে বিশান সর্দার, হুম। মানে ওই ঈশ্বরের বাবা। হুম। একটা ফ্ল্যাশব্যাকে ছোট্ট সিন আছে, হুম। সে এসে বাবা এই ঈশ্বর বলে পড়ে, এই মিনিট খানেক মিনিট দেড়েকের একটু অভিনয় করে মারা যায়। তো দীপককে আমরা ওইখানে বসিয়ে ওইখানে আলো করেছি। দীপকের নিশ্চয়ই দীপকেরও প্ল্যান ছিল, করে ওইখানে ওই সময়টা স্টেজের আলো নেমে যেত, ওইখানে আলো করতো। ওই আলোটা দীপক এবং পরপর 7 দিন না 9 দিন ভুলে গেছি অভিনয় হয়েছিল, দীপক ওই অভিনয়টা করতো। হ্যাঁ, অভিনয় করতে খুব একটা মানে চাইতো না, মানে তারপরে কানাডাতেও ওকে দিয়ে করতে হবে আমাদের। আমরা একজন একটার চরিত্র কালনেমি, কালনেমিটি কয়েকবার করেছে, তারপরে ও মানে খুব স্বস্তি বোধ করছে না বলে আমি পরে কি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বলে দিচ্ছি এখন। তো যাই হোক, মানে এটা এটা কেন বলছি, অভিনয় যে করার উৎসাহ যে খুব ছিল তা না, ছিল না, ছিল নাই ধরে নিতে হবে। কিন্তু দলের প্রয়োজনে আর কিছু অন্য কোনো বিকল্প যেখানে নেই সেখানে ও অভিনয় করেছে। দুটো উদাহরণ তোমার দিলাম, একটা স্যার, তার সঙ্গে কোনো মানে কাছের মুহূর্ত যেটা ভোলার নয়, মানে মানে এরকম একটা ঘটনা ঘটেছে বা কাছের কিছু মুহূর্ত এইগুলো আমার কি জানো, আমার এখন স্মরণ শক্তিটা এত পাতলা হয়ে গেছে। উম, ফ্রান্সে গিয়েও ও অদ্ভুত অদ্ভুত, মানে ইন্ডিয়ার এক মহিলা, বয়স্কা মহিলা, হুম। তিনি ইন্ডিয়া সম্পর্কে খুব আগ্রহী আর কি, হুম। নানান জিনিস জানতে চান। তো দীপকের সঙ্গে তো অদ্ভুত একটা বন্ধুত্ব হয়ে গেল। তো দীপককে পেলেই সে দীপকে, মানে দীপক তাকে দিতে পারছে, তিনি যে জানতে চাইছেন হুম। নানান বিষয়, হুম। হুম। বুঝতে পারছো, আমাদের পুরাণ সম্পর্কে, উপনিষদ সম্পর্কে, গীতা সম্পর্কে দীপকের একটা মানে ফার্স্ট হ্যান্ড নলেজ সবসময় আছে, ডিপার নলেজও অনেক ক্ষেত্রে ছিল। তুমি স্মরণীয় মুহূর্ত বলছো, এত বেশি মানে ওর সঙ্গে মানে প্রত্যেকটা মুহূর্তই স্মরণীয়। অ্যাকচুয়ালি তাই, ওই রকম ভাবে খুব ড্রামাটিক স্মরণীয় মুহূর্ত অনেক অনেক। তারপরে আরো কত রকমের, ধরো গল্প করতে গেলে কত রকমের হ্যাজার্ড হয়। হুম। কোথাও শো করতে গেলাম, গিয়ে দেখা গেল গ্রিন রুম করেছে, মাঠে শো হচ্ছে, হুম। মেয়েদের গ্রিন রুমে পাতলা একটা পর্দা পেছন দিকে, মানে বাইরে থেকে যদি কেউ পাস করে সে দেখতে পাবে। দেখতে পাবো। দীপক প্রথমেই ধরলো এটা কি, সে কাপড় আনিয়ে করে, আমি একটা ছোট উদাহরণ দিলাম হুম। তোমায়। এর থেকে অনেক বড় বড় এসে সামলাতো আমাকে গিয়ে, আমি যেহেতু অভিনয় করতাম হুম। সেহেতু দীপক এসব সামলাতো, আর সোমেলবাবুর সঙ্গে জোড়ে তো আরো মানে স্মুথ ভাবে কাজ হতো। তারপরে তো একটা নাটক হতে থাকলে তো তার কতগুলো সহজ একদম। এ পদ্ধতি হয়ে যায়। এই দীপক সম্পর্কে আর কি বলবো তোমার, আরো বলার মতন কথা আছে। আমি একটু নোট নিচ্ছিলাম, কারণ দীপককে নিয়ে একটা লিখতে হবে, আমি একটু দেখি না এটা। হুম। 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 দীপক সম্পর্কে আমাকে লিখতে হবে একটা বড় করে। হিরণবাবু, হিরণ মিত্র, আচ্ছা। হিরণ মিত্র উনি একটা দীপক সম্পর্কে খুব হিরণ মিত্রর সঙ্গে, এই সুমেরবাবু চলে যাওয়ার পর আমাদের হিরণ মিত্রের কথা অবশ্যই আমার এই প্রসঙ্গে এসে যাওয়া উচিত ছিল। হুম। আমাদের সেটের ব্যাপারে এ ব্যাপারে হিরণবাবু চেতনার সঙ্গে খুবই যুক্ত হয়েছেন। আচ্ছা। অ্যাকচুয়ালি দীপকের সঙ্গে তার খুব পরিচয়টা। পরিচিত, মানে কি খুবই, মানে একেবারে আঁটো বন্ধন একদম। হুম। তো আমি এই ভুলে যাই বলে একটু লিখে রাখবার চেষ্টা করলাম। দীপকের ব্যাপারটা কি জানো, দীপক দাপুটে বলতে যাবো যে তা তো ছিল না কখনো। হুম। একটা হুম। আমি অনেক জানি ভাব, এইসব ধারে কাছে নেই। সত্যিকারের উইজডম যেটাকে আমরা বলি, সেটা হলে এইটা আসে। আর নিজের উপর অসম্ভব আস্থা, নিজের উপর আস্থা,
পরীক্ষা নিরীক্ষা তো করতোই সবসময়। পুতুল নাচের ইতিকথা নাটকেও দীপক আলো করলো। ও ইলাবোরেট রাইটিং অ্যারেঞ্জমেন্ট। সব নাটকে তো আলোর তোমার সুযোগ থাকে না। হুম থাকে না বলে দীপক আলো করছে বলে দীপক কখনোই আমি বলিনি যে এই আলোর কি আছে, হুম হুম হ্যাঁ এতে আলোর কি করার আছে, এরকম কোনোদিন আমি বলতে শুনিনি ওকে। ওই নাটকে যা আছে সেটাই। হুম। আর ধরো দলের মানে যেখানটা প্রশাসনিক দিকে বলছি, হুম সেখানেও যে সমস্ত মিটিং এ দীপক এসছে, ওর নিজের যেটা মতামত সেটা প্রকাশ করেছে। কাউকে খুশি করার চেষ্টা করেনি, কাউকে তার তিক্ত উপর করার চেষ্টা। হামবড়া ভাব দেখার কথা প্রয়োজন হয়নি ওর, হুম প্রয়োজন হয়নি। দীপককে তো আমি দেখলাম কিশোর, যার কথা বললাম কল্যাণী নাট্য চর্চা, হুম ও কি যত্নে দীপককে রাখতো, ওর গুণের প্রকাশটাও জেনেছে তো, বুঝতে পারছো? হুম পারস্পরিক এই ব্যাপারটা ঠিক ছিল। হুম। চেতনা ছাড়া কল্যাণী নাট্য চর্চার কথা তো বললাম, আরো অনেকের কাজ করেছে। ওর স্কিমিংটা অন্যদের থেকে আলাদা হতো। ভালো মন্দের ব্যাপার তাপসদার সঙ্গে শেষ দিকে ওর একটা হৃদ্যতা গড়ে উঠেছিল। আসলে তুমি ধরো এই বিদেশের কথা কেন বারবার ঘুরে আসছে, তাদের তো বোঝাতে হচ্ছে, এবং তারা ধরো অত ওরম ইলাবোরেট লাইটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে প্রতিদিন কাজ করছে। হুম দীপকের লাইট স্কিম পড়ে তারা কেউ হাসাহাসি করেনি। হুম হুম আমাদের লিমিটেড রিসোর্সের যেটা সম্ভব হুম সেটি হয়েছে। সেই জন্য দীপকের সঙ্গে আমার কি বলবো, প্রাথমিকভাবে আমরা ওই অর্থে রাজনীতি কেউ কোনোদিন করিনি, আমিও করিনি, দীপকও করিনি। গণনাট্যের সঙ্গে একটা রাজনৈতিক অ্যাফিলিয়েশন ছিল তো, হুম তারপর কোঅর্ডিনেশন কমিটি, সে নিয়ে আমি কোনোদিন মাথা ঘামাইনি। আমি নাটক নিয়েই শিখেছি। সেইখানে দীপকের ওপর বিশ্বাস করাটা, দীপক না থাকলে কি হতো এটা ভাববার, বুঝেছো? তখন আমাকে হয় মানে গুঁচু গুঁচু করে শিখতে হতো, হুম সবটা জানতে হতো। আলোর কিন্তু সবটা আমি শিখিনি, আমি সব জায়গায় বলি। কারণ উনি একাধারে সবকিছু সামলে এমন নিয়েছেন ভাবে সামলেছে যে আমাকে, ইনভলভ হতে হয়নি আর হ্যাঁ। সেখানে। আর আমি যদি কিছু শিখি, দীপক তখন তার থেকে আরো এগিয়ে গেছে, হুম। অলওয়েজ ফরওয়ার্ড। আর মঞ্চের জ্ঞানটাও যথেষ্ট ছিল, না থাকলে হয় না। আর সমালোচনা, দীপক যেমন মিটিং এ বলছিলাম, সমালোচনা যেটা করার ও কারো মুখ চেয়ে করতো না, হুম। করতে হবে, কিন্তু ওই গঠনমূলক সমালোচনাই করতো, যেটা আমাদের পক্ষে পসিবল সেটাই তো আমরা করবো। হ্যাঁ হ্যাঁ তার বাইরে তো গিয়ে কিছু করতে পারবো সম্ভব না। না। এই করতো আমার ওই রকম ভাই স্মরণীয় তো বলতে পারছি না। ঠিক আছে স্যার। অনেক স্মরণীয় মুহূর্ত দীপকের সঙ্গে গেছে। দীপককে যতদিন বেঁচে থাকবো দীপক স্মরণেই থাকবে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। মানে প্রত্যেকটা মুহূর্তেই স্মরণীয়, মানে প্রত্যেকটা মুহূর্তে স্মরণীয়, ক্রিয়েটিভ স্মরণীয়। ঠিক আছে। আহ, এতক্ষণে বৃষ্টিটা থামলো। এইবার দেখি তো বউয়ের সালোয়ার স্যুটটা ভিজে গেল কিনা। না,
থাকতে এই সময় কি আবার ফোন করলো? হ্যালো ডার্লিং, হ্যাঁ কিনেছি। তুমি যে এই সালোয়ার স্যুটটা দেখে গিয়েছিলে সেটাই, হালকা আসমানি রং। সত্যি তোমার কপালটা না খুব ভালো, 15 দিন পরেও দোকানে ছিল, এটাই ভাগ্যি। হ্যাঁ, এর মধ্যে কি করে আনবো বলো? গেল মাসের গোড়াতেই তো কতগুলো টাকা এদিক ওদিক করে খরচ হয়ে গেল, সে তো তুমি নিজে চোখেই দেখলে। আর এটা দামও তো কম নয়। কি বললে? আরে বাবা না না, দামের খোটা দিচ্ছি না। এই তুমি না সবকিছুতেই উল্টো বোঝো। বিয়ের পরে এটা তোমার প্রথম জন্মদিন, বিয়ের এই ক মাসে তোমাকে আর কি বা দিতে পেরেছি বলো? তবে এটা কিন্তু একেবারে এক্সক্লুসিভ, এটা পড়লে তোমাকে লাগবে না। ইস, এই শোনো না, আজই কিন্তু এটা তোমাকে পরে দেখাতে হবে। কি বললে? আজ নয়, জন্মদিনের দিন? ঠিক আছে, একবার অন্তত পড়ো আজকে। আরে বাবা হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ আগেই কেনা হয়ে গেছে। কত ছেলে বৃষ্টিটা নামার আর সময় পেল না, তার মধ্যে আবার লোডশেডিং। হ্যাঁ, অনেকক্ষণ আগেই কেনা হয়ে গেছে। এই তো বাড়ি ফিরছি। আরে বাবারে, কে রে? আমার বউয়ের সালোয়ার স্যুটটা কি হলো? এই তো কাদা কাদা হয়ে গেল। শালা, রাস্তা দেখে চলতে পারিস না? সন্দেহ হলো কি না হলো? মদ গিলে নিয়েছিস নিশ্চয়? না, এটার দাম কত জানিস? কার জন্য কিনে নিয়ে যাচ্ছিলাম জানিস? কতদিনের শখ তোকে হলো। দিচ্ছিস না কেন? উত্তর দিচ্ছিস না কেন? বুঝতে পেরেছি, মুখ খুললে মদের গন্ধ পাবো সেই জন্যে। রাস্তার এক কোণে দাঁড়িয়ে থাকা মানুষকে ধাক্কা দেওয়ার সময় মনে ছিল না তোর? এইটুকু বলে কি নেশা হয়? দেখুন না, দেখুন না, এই লোকটা আমার বউয়ের সালোয়ার স্যুটটা কাদা কাদা করে দিয়েছে। মারুন না ওকে, মারুন। আমার উপর ছেড়ে দিন, বাকি আমি ছেড়ে দিচ্ছি। দেখুন না, মারুন মারুন ওকে। আপনি চলে এসেছেন স্যার, ভালোই হয়েছে। আমি ওকে আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম। কি হয়েছে ব্যাপারটা সেটা বলুন। এই দেখুন স্যার, নতুন বিয়ে করা বউয়ের জন্য কিনে নিয়ে যাচ্ছিলাম। অনেক দিনের সব, ও অনেক আগেই চেয়েছিল,
চাকরি করি, তাই আজ মাস পড়তেই এই এই মাতালটা এমন ভাবে এসে ধাক্কা মারলো, ওকে মারবেন না। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই জন্যই দেশটার এই হাল। একটা পুলিশ অফিসার একটা একটা মাতালের হয়ে ক্ষমা চাইছে। ও বেচারা মাতাল নয়। আপনি এমন ভাবে বলছেন আপনি যেন ওকে অনেকদিন হলোই চেনেন। চিনি, অনেকদিন ধরেই ওকে চিনি। শুধু আমি নয়, এই এলাকার সমস্ত মানুষ ওকে চেনে। ও, তা লোকটা বুঝি মদ খেয়ে সকলকে ধাক্কা মারে তাই ওকে সবাই চেনে? না, তা নয়। ও বেচারা অন্ধ। রাস্তার ওপরে দাঁড়িয়ে ভিক্ষে করে। বৃষ্টি থামার পর বাড়ি ফিরছিল হয়তো। ছেড়ে দিন বেচারাকে। আচ্ছা স্যার, ও তো একবার বললেও পারতো। পারলে নিশ্চয়ই বলতো। ভগবান ওকে কথা বলার ক্ষমতাটুকুও দেয়নি। মানে মানে ও অন্ধ, কথা বলতে পারে না। ভগবান, আমি কি করলাম? একটা একটা নিরীহ অবলা লোককে আমি এই হাত দুটো দিয়ে মারছিলাম। ভাই, না না না, আমি তোমাকে মারতে আসিনি। আমি ঠিক তোমাকে বুঝে উঠতে পারিনি। আমি ঠিক তোমাকে বুঝে উঠতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে আজকাল তো এই সমস্ত হামেশাই ঘটে চলেছে। কেই বা তার খবর রাখে? মানুষ যেন আজকাল তার দিন দিন ধৈর্য শক্তি হারিয়ে ফেলছে, আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে। আজকাল তো আবার গ্রামের রাস্তায় একা একজন যুবককে পেয়ে তাকে ছেলে ধরা মনে করে পিটিয়ে মেরে ফেলতেও মানুষ পিছু পা হচ্ছে না। কত শত যুবক আপনাদের আক্রোশের বলি হচ্ছে, সে খবর রাখেন কি? হয়তো আবার নতুন সকাল হবে, আমরা আবার আস্থা রাখবো আইনের শাসন।
আম তো চাই নাকি? নিজের আর কি আছো এক ঠায় দাঁড়িয়ে খুশি মতো হাসছ, কাঁদছ, ঝিমুচ্ছ, কাজ নেই, কাম নেই, ভিজে পেটিকোট শুকাচ্ছ তা শুকাচ্ছ। বুঝলে, বর্ষাকালে ডানা দুটো ঝাড়ারও ভুরসাদ পাইনি, প্যানপ্যানানি থামা বলছি। নরম চরম হয়ে দাঁড়িয়ে আছো কেন? হাত পা ঝাঁকালে আমরা থোড়াই তোমার কাছে ঘেঁষি। আরে বাবা, সবাই জানে কাকেরা একটু স্ট্যাচুর মাথায় নখ খোঁচাতে ভালোবাসে। তোদের কি হাল করে ছাড়ে দেখিস তখন। কবে কবে আসবে গো ম্যাম সাহেব? তোমার সাহেব কবে আসবে? SMS পেয়েছো? ইমেল করে দাও না, তোমার জন্য যেন একটা সিল্কের ম্যাক্সি আর নরম তোয়ালে নিয়ে আসে। আর হ্যাঁ, একটা ওয়াটার প্রুফ, বর্ষাকালে আর দাঁড়িয়ে ভিজতে হবে না গো। দেখিস দেখিস ফেরে কি না ফেরে। সাহেব ছুটি ফুরালেই চলে আসবে, যাওয়ার সময় আমার বলে গেছে। না আশা কিনি মেম সাহেব, তোমার মালিককে আমি দেখিনি, যা শুনেছি 47-এ রাজত্বী হাত বদল হতে তলপি তালপা গুটিয়ে নিয়ে স্বদেশে ভেঙেছে। একদিন সে বোধহয় বেঁচেও নেই। যাওয়ার আগে বাগান বাড়িটা কিংবা তোমার একটা বিলি ব্যবস্থা কেন যে করে গেল না, এটাই ভারী আশ্চর্য। আসি না করে ভালোই করেছে। আমরা কয়েকশো কাক বালু চামচিকে একটা বেওয়ারিশ বাগান বাড়ি দখল করতে পারছি। এদেশে সাহেবের রাজত্বী শেষ, তোমারও বলবলাও শেষ। সাহেব সে আমলে এই বাগান বাড়িতে কত আমোদ প্রমোদ ছিল রে, কত হলো বাজনা, নাচ গান, খানা পিনা। শুনেছি নাকি সাহেবটা বেজায় বুদ্ধিমান ছিল।
গরমকালে এমনি জ্যোৎস্না রাতে সাহেব আমার মুখের দিকে হা করে চেয়ে থাকতো, বলতো, জানিস শোভা, তোমার কাছে হার মেনে যায় সুন্দরী। সুন্দরী না, আমাকে আরো সুন্দর করতে সাহেব ওই সুইমিং পুলটা করেছিল। এটা সুইমিং পুল? আমি দিন পুঁতে বেরোবার পর থেকে পচা ডোবা বলেই তো জানি। পচা ডোবার পাশে আমার রাখবে কেন? আমার মান যায় না? আমি ভেবেছি তুমি বুঝি খানা ডোবায় কুচো চিংড়ি ধরে বেড়াচ্ছ। গাগঞ্জে ওই পাগলিরা যেমন ধরে বেড়ায়। সাহেবের জন্য আর কেঁদে লাভ নেই মেম সাহেব। তবে কেনের চোখে এসব মনমান করতে মর্ম কি বুঝিনি রে? খানিকটা বুঝি গো মেম সাহেব। বুঝি বলেই এখনো মেম সাহেব বলেই ডাকি। একঠায় দাঁড়িয়ে আছো এই বাগান বাড়িতে, পাঁচিলের ওপারের জগতের চিত্রটা তুমি দেখতেও পাও না। রোজ বদলে যাচ্ছে, আগের মতো দিনকাল আর নেই। এই তোমার সঙ্গে বাক করে শরীর টিকবে না। আমি ঘুমাতে চলুন।
দেব আমার বুকের উপর একটা লকেট দেখতে পাচ্ছিস? লকেট? না, না তো। ময়লায় ডুবে আছে। লকেটে একটা দামি পাথর আছে। ধুয়ে মুছে দে, দেখতে পাবি। পাথরটার যে কত দাম সাহেব ছাড়া কেউ জানতো না, বাগানের মালিরাও না। ওই পাথরটা বেচলে শুধু তোর কেন, পোকা তোর 14 পুরুষের জীবন কেটে যাবে আয়েশ করে। খাবারের জন্য আর তোকে ছোটাছুটি করতে হবে না রে। সত্যি? আজ নাকি হিরে, চুনি, পান্না দেখতে পাই না যে, কিন্তু ঠিক দেবে তো? না যদি দি, আমাকে আরো নোংরা করে দিস, পাগলি বলে ডাকিস, তোর যা খুশি। ওর সোনা কাক রে, আমায় একটু সাফা করে দে না। কিন্তু না মেম সাহেব, ব্যবস্থা করছি। ধুয়ে মুছে দে। মেম সাহেব, দেখি দেখি কোন রত্ন তোমার বুকে আছে। আমার বুকের উপর লকেট দেখতে পাচ্ছিস? মেম সাহেব, তুমি এত সুন্দর। কি করে আর পাগলি বলবি? আমি পাগলি? চার্মিং, বিউটিফুল। মেম সাহেব, তোমার জবাব নেই। নে, এই নে, লকেটের পাথরটা ঠুকরে খুলে নে। হায় হায় না, নে, যা বেঁচে মুছে খেগে যা। না মেম সাহেব,